নমস্কার। আমাদের জন্মকুণ্ডলীর 12টা ভাবকে ঋষিরা 4টে ত্রিকোণে ভাগ করেছেন, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এদের মধ্যে চতুর্থ, অষ্টম আর দ্বাদশ ভাবকে একত্রে মোক্ষ ত্রিকোণের ভাব বলা হয়। যেমন ধরছি আমি একজন সিংহ লগ্নের ব্যক্তি, তাহলে এটা আমার চতুর্থ ভাব, এটা হলো অষ্টম আর এইটা দ্বাদশ ভাব। এই তিনটে ভাব একত্রে মোক্ষ ত্রিকোণের ভাব, অর্থাৎ মুক্তি, লিবারেশন, স্পিরিচুয়াল গ্রোথের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। এদের মধ্যে চতুর্থ ভাব হলো মায়ের ভাব। মাই হলেন আমাদের জীবনে প্রথম গুরু। মায়ের প্রভাব যে কোনো শিশুর মন মানসিকতার উপরে সব থেকে বেশি পড়ে। তাই চতুর্থ ভাব হলো আমাদের মানসিক স্থিতি, স্টেট অফ মাইন্ডকে নির্দেশ করে। যার মন যেমন সেই পৃথিবীকে তেমন চোখেই দেখে থাকে। যেমন ধরুন, পাথরের শিবলিঙ্গকে যদি কেউ পাথর ভাবে তা পাথর, আবার তাকে যদি কেউ ভগবান ভাবে তা ভগবান। তাই স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, মুক্তির ভাব শুরু হয় এই চতুর্থ ভাব থেকেই। অষ্টম ভাব হলো গুপ্তবিদ্যা, গুপ্ত শক্তি, অকাল পাওয়ার, মন্ত্রসিদ্ধি, সাধনা, সমাধির ঘর। কোনো সাবজেক্টের ডিপে নিয়ে যায় এই অষ্টম ভাব। তাই অষ্টম ভাবকে রিসার্চের ভাবও বলা হয়। এই ভাবের কারণে আমরা আলটিমেট সত্য, জীবনের উদ্দেশ্য, পরমাত্মাকে জানার, তাকে খোঁজার চেষ্টা করে থাকি। আর দ্বাদশ ভাব হলো মোক্ষ ত্রিকোণের সব থেকে শেষ ভাব এবং সব থেকে শক্তিশালী ঘর। আমরা জানি যে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাব হলো সেলফ, আমার নিজের ভাব, আমার মধ্যে আমিত্ব তৈরি করে, আমি সর্বে সর্বা, সব কিছু আমি কন্ট্রোল করছি। এই ভাব নিয়ে আসে ফার্স্ট হাউস বা লগ্ন ভাব। এই ফার্স্ট হাউস বা লগ্ন ভাবের কে ব্যয় করাচ্ছে এখান থেকে 12 ঘর দূরে যে ভাবটা রয়েছে, অর্থাৎ জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাব, অর্থাৎ আমিত্ব, অহং ভাব। যখন আমার মধ্যে থেকে পুরোপুরি চলে যায়, এখান থেকে আমি যখন মুক্ত হয়ে যাব, আমার দ্বাদশ ভাবের কমপ্লিশন বা দ্বাদশ ভাবের জার্নি কমপ্লিট হয়ে যাবে। গীতার সারাংশ অনেক জায়গায় পোস্টারে আপনারা পাবেন। সেখানে বলা হয়েছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসছো যা তোমার হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। আজকে যা তোমার, কাল তা অন্য কারোর ছিল, আবার পরশু তা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। এটাই হলো আমাদের জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাবের সার, অর্থাৎ মুক্তির চিন্তাধারা। আবার দেখুন যে এই দ্বাদশ ভাবের ঠিক আগের ভাবটা, অর্থাৎ দ্বাদশ ভাবকে উইক করছে, দ্বাদশ ভাব থেকে 12 ঘর দূরে যে ভাবটা রয়েছে জন্মকুণ্ডলীর একাদশ ভাব। জন্মকুণ্ডলীর একাদশ ভাব কি? লাভ ভাব, আয় ভাব, ডিজায়ার, কামনা, বাসনা, উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার ভাব। ভগবান বুদ্ধ বলেছেন যে আকাঙ্ক্ষাই দুঃখের কারণ, আকাঙ্ক্ষা শেষ হলে মানুষের মুক্তি হয়ে যায়। এটাই হলো মোক্ষ ত্রিকোণের 3টে ভাব, অর্থাৎ 4, 8, 12 ভাবের স্পিরিচুয়াল দিক। কিন্তু কেউ যদি বলে যে জন্মকুণ্ডলীর 4th হাউস থেকে তো আমরা প্রপার্টি, ঘর, বাড়ি, গাড়ি, সম্পত্তি, লাক্সারি, কমফোর্ট, আরাম, মানসিক সুখ, ডোমেস্টিক পিস ইত্যাদির বিচার করে থাকি, সে কিন্তু ভুল বলছে না। আবার অষ্টম ভাব জুয়া, সাট্টা, অন্যের পয়সা, সাডেন মানি, ইনহেরিটেন্স, ইজি মানি, অনৈতিক পয়সা, অ্যাডিকশান, ড্রাগ ইত্যাদির জন্য তো আমরা অষ্টম ভাবকেই দেখে থাকি। আবার
দ্বাদশ ভাব, যাকে আমি আলটিমেট মোক্ষ মুক্তির ভাব বলছি, সেই দ্বাদশ ভাব থেকেই তো খরচ, ভোগের পিছনে খরচ, ফরেন ট্রাভেল, শয্যা সুখ, রতি সুখ, বেড কমফোর্ট ইত্যাদির বিচার আমরা এখান থেকেই তো করে থাকি। তাই কেউ যদি এই চতুর্থ, অষ্টম আর দ্বাদশ ভাবকে একত্রে ভোগ ত্রিকোণ বলেন, সে কিন্তু আদৌ ভুল বলছে না। এটাই হলো জ্যোতিষের খুব বড় একটা কনফিউশন, যাকে আমরা মোক্ষ ত্রিকোণ বলছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম চার্টে এটা ভোগ ত্রিকোণ হিসাবেই কাজ করে। যেমন ধরুন, কারোর চার্টেতে এই মোক্ষ ত্রিকোণে শুক্র রয়েছে, ধরলাম শুক্র আপনার দ্বাদশ ভাবেতে অবস্থান করছে। শুক্র দ্বাদশে অত্যন্ত ভালো, আমরা জানি হাউস ওয়াইজ সে এক্সল্টেড। তার কারণ কালপুরুষের কুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলী অনুসারে দ্বাদশ ঘর অর্থাৎ মীন রাশিতে শুক্র উচ্চস্থ থাকে। তাই এরা ভোগের পিছনে পর্যাপ্ত খরচ করে, এবং পর্যাপ্ত খরচ একটা মানুষ ভোগের পিছনে কখন করতে পারে? তার হাতে যখন পর্যাপ্ত পরিমাণ অর্থ আসে। অর্থাৎ অর্থ আয় এবং ব্যয় দুয়ের জন্যই শুক্র দ্বাদশভাবে অত্যন্ত ভালো। শুক্র যদি কারোর চতুর্থভাবে অবস্থান করে, চতুর্থভাবে শুক্র ডিরেকশনাল স্ট্রেংথ বা দিকবলি অবস্থায় থাকে, লাক্সারি, কমফোর্ট, আরাম, শৌখিন জিনিসের প্রতি টান, লাক্সারি আইটেম, লাক্সারি কার ইত্যাদির প্রতি আসক্তি তৈরি করে। শুক্র অষ্টমভাবে থাকাকেও অত্যন্ত ভালো মানা হয় আর্থিক দৃষ্টিকোণ থেকে। হিডেন মানি, ইজি মানি, ইনহেরিটেন্স, হঠাৎ অর্থপ্রাপ্তি ইত্যাদির যোগ থাকে। তাই চতুর্থ, অষ্টম, দ্বাদশভাবে যদি শক্তিশালী শুক্র অবস্থান করে, ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে বা ভোগের জন্য তা ভালো। একই রকমভাবে এই চতুর্থ, অষ্টম, দ্বাদশভাবেতে যদি রাহুদেব অবস্থান করে, ধরুন চতুর্থে কারোর রাহু রয়েছে, চতুর্থে রাহু থাকলে ফরেন সাকসেস, পলিটিক্যাল সাকসেস, কমফোর্টের দিকে ধ্যান বাড়ায়। অষ্টমে রাহু থাকলে সাডেন ফেম, সাডেন মানি, রাতারাতি বিখ্যাত বা রাতারাতি বড়লোক সে হতে পারে। দ্বাদশভাবে রাহুকে লাল কিতাবে বন্ধ মুষ্টি বলা হয়, অর্থাৎ এদের হাত থেকে কিছু বেরোতে চায় না। কামনা, বাসনা, আসক্তি বাড়ায়। অনেক সময় দ্বাদশের রাহু মানুষকে ভোগ সর্বস্ব জীবন লিড করায়। তাই এই ভাবগুলোতে শুক্র বা রাহুর অবস্থান ভোগের জন্য ভালো। কিন্তু এই ভাবগুলোতে যদি জ্ঞানী গ্রহ বৃহস্পতি থাকে, ধরুন বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবেতে রয়েছে, বৃহস্পতি হলো জ্ঞানের গ্রহ আর দ্বাদশ ভাব ত্যাগ দানের ভাব। তাই এরা জ্ঞান দান করে। এবং দ্বাদশে বৃহস্পতি ইন্টুয়েশন পাওয়ারও বাড়ায়, অদৃশ্য শক্তিকে এরা ভিতর থেকে অনুভব করে। দ্বাদশে বৃহস্পতির সাথে কারোর যদি কেতুও অবস্থান করে, এদের মধ্যে খুব হাই ইন্টুয়েশন পাওয়ার দেখা যায়। স্পিরিচুয়ালিটির জন্য অত্যন্ত ভালো, ত্যাগ, দান, ক্ষমার গুণ খুব বেশি থাকে, মোক্ষপ্রাপ্তির সম্ভাবনাও উজ্জ্বল হয়। এরকম ক্ষেত্রে যদি দ্বাদশে বৃহস্পতি বা কেতুর সাথে আপনার লগ্নপতি গ্রহটাও অবস্থান করে, যেমন এই সিংহ লগ্নের জন্য লগ্নপতিকে রবি, সে যদি এদের কারোর সাথে দ্বাদশে গিয়ে অবস্থান করে, বলা যায় যে সেই ব্যক্তি মুক্তির দরজায় রয়েছে। অষ্টম ভাবের বৃহস্পতিও মানুষের মধ্যে খোঁজি প্রবৃত্তি বাড়ায়, রিসার্চ মাইন্ডসেট তৈরি করে, অকাল জ্যোতিষ, স্পিরিচুয়ালিটির দিকে মন নিয়ে যায়। এই সমস্ত বিষয়ের প্রতি জ্ঞানের গভীরে এরা
যায়। চতুর্থভাবে বৃহস্পতিও তার মনকে বড় করে এবং আধ্যাত্মিক মানসিকতা বাড়িয়ে থাকে। পাবলিক জনগণের জন্য সে কাজ করে এবং জনসেবাকেই সে শিব সেবা মনে করে এবং এর মাধ্যমেই সে মুক্তির পথ খুঁজে নেয়। চতুর্থ, অষ্টম, দ্বাদশ ভাবেতে শনি বা কেতু যদি অবস্থান করে, হয়তো ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে মানসিক সুখ শান্তির জন্য অতটা ভালো না, কিন্তু আইসোলেশনে যাওয়া, আইসোলেশনে গিয়ে সাধনা, যোগ, মেডিটেশন, স্পিরিচুয়াল গ্রোথের জন্য অত্যন্ত ভালো। তাই চতুর্থ, অষ্টম, দ্বাদশ ভাবেতে স্পিরিচুয়াল গ্রহগুলো অর্থাৎ বৃহস্পতি, শনি, কেতু, এদের অবস্থান স্পিরিচুয়াল গ্রোথের জন্য অত্যন্ত শুভ মানা হয়। এইবার আপনার লগ্ন অনুসারে ত্রিকোণ ভাবের অধিপতি গ্রহরা যদি এই মুখ্য ত্রিকোণে অবস্থান করে, অর্থাৎ আপনার লগ্নপতি, যেমন এক্ষেত্রে সিংহ লগ্নের জন্য লগ্নপতি রবি, পঞ্চমপতি বৃহস্পতি আর নবমপতি হলো মঙ্গল। এরা যদি এই মুখ্য ত্রিকোণের ভাবগুলোতে 4, 8, 12 ভাবেতে অবস্থান করে, তাও আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য, মুক্তির জন্য অত্যন্ত অনুকূল। তবে এক্ষেত্রে মাথায় রাখবেন, গ্রহের ন্যাচারাল কারকত্বকেও আপনার নজরে রাখতে হবে। যেমন ধরুন, এই মুখ্য ত্রিকোণের ভাবগুলোতে চতুর্থ, অষ্টম বা দ্বাদশ ভাবেতে যদি ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট বা ক্রুয়েল প্ল্যানেট, ক্রূর গ্রহ রবি অবস্থান করে, যেমন এখানে নবমপতি হিসাবে এই লগ্নের জন্য ত্রিকোণপতি মঙ্গল, কিন্তু সে আবার ন্যাচারাল ম্যালিফিক গ্রহ, সে অষ্টমে মুখ্য ত্রিকোণে বসে গেল। কিংবা রবি যদি মুখ্য ত্রিকোণের কোনো ভাবেতে বসে যায়, সে ত্রিকোণের অধিপতি হওয়ার জন্য আপনাকে মুক্তি মোক্ষের দিকে নিয়ে যাবে, কিন্তু সে আপনাকে শেখাবে একটু কঠোরভাবে, আপনাকে পীড়া দিয়ে, কষ্ট দিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করবে। আপনার কাছ থেকে অনেক কিছু জিনিস, আপনার প্রিয় জিনিসকে সে দূরে নিয়ে গিয়ে আপনাকে মুক্তির পথে নিয়ে যাবে। বাস্তবেও কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অনেক স্পিরিচুয়াল মানুষ আছেন, তাদের জীবনে এমন কোনো পেনফুল ঘটনা ঘটেছিল বা এমন কোনো পেনফুল এক্সপেরিয়েন্স তিনি লাইফে পেয়েছিলেন যে তারপর থেকে তিনি স্পিরিচুয়াল পথেতে হাঁটতে শুরু করেছেন। ঠিক একই রকমভাবে আমার জন্মকুণ্ডলিতে আত্মকারক গ্রহ অর্থাৎ হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, অর্থাৎ যে গ্রহটার ডিগ্রি ম্যাক্সিমাম, সেই গ্রহটা যদি এই মুখ্য ত্রিকোণের কোনোভাবে থাকে, ধরলাম এই জন্মকুণ্ডলিতে বুধ হলো আমার আত্মকারক গ্রহ, বুধের ডিগ্রি সব গ্রহের ডিগ্রির থেকে বেশি। রাহু কেতুকে এক্ষেত্রে বাদ দেওয়া হয়, রাহু কেতু ছাড়া বাকি যে 7টা গ্রহ রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিগ্রিতে যে গ্রহটা থাকে তাকে আত্মকারক গ্রহ বলা হয়। ধরলাম বুধ আপনার আত্মকারক গ্রহ, সেই বুধ যদি এই মুখ্য ত্রিকোণের কোনো ভাবেতে অবস্থান করে, তাও আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য এবং মুক্তি, লিবারেশনের ফিলিংসের জন্য অত্যন্ত অনুকূল। তাই বলা যায় যে এই চতুর্থ, অষ্টম, দ্বাদশ ভাব আপনার জীবনে চমৎকার আনতে পারে। তার কারণ এই ভাবগুলোর মধ্যে হিডেন পাওয়ার রয়েছে, অকাল পাওয়ার রয়েছে। তবে যদি আপনি মনে করেন যে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস অর্থাৎ গাড়ি, বাড়ি, সম্পত্তি ইত্যাদির মাধ্যমে আপনার জীবনে চমৎকার হবে, তবে হয়তো আপনি নিরাশ হতে পারেন। কিন্তু এমন কোনো মানুষ দেখবেন
যে হয়তো নিজে ভিক্ষুকের মতো জীবনযাপন করছেন, কিন্তু অন্য কাউকে মন থেকে আশীর্বাদ করে দিলেন, কারোর মাথায় হাত রেখে দিলেন, তার জীবনে চমৎকার হয়ে গেল, সে জীবনে প্রতিষ্ঠা পেয়ে গেল। এটাই হলো এই মোক্ষ ত্রিকোণের ভাবের মাহাত্ম্য। তার কারণ এই ভাবগুলো নিজের জন্য অতটা ভালো নাও হতে পারে, নিজের ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে অতটা ভালো নাও হতে পারে, কিন্তু এই ভাবগুলো অন্যের জীবনে চমৎকার আনতে পারে। তার কারণ আলটিমেট এই ভাবগুলো হলো দান ত্যাগের ভাব। তবে আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলি যে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো দশা। কারোর যদি জীবনকালে এই দ্বাদশপতি গ্রহের দশা আসে, অর্থাৎ মোক্ষ ত্রিকোণের শেষ ভাব, আলটিমেট ভাব, এই দ্বাদশপতি গ্রহের দশা আসে। যেমন এখানে সিংহ লগ্নের জন্য দ্বাদশপতি হলো চন্দ্র। চন্দ্রের মহাদশার মধ্যে দিয়ে যদি কেউ পাস করে, সে সেলফ রিয়েলাইজেশন অবশ্যই করবে, জীবনের সত্যকে সে অনুভব করবে এবং আলটিমেট জীবন কী জন্য, জীবনের উদ্দেশ্য কি সে বুঝতে পারবে। তবে এ কথাও ঠিক, দ্বাদশ ভাব হলো ব্যয়ের ভাব, তাই অনেক কিছু তার জীবন থেকে দূরে চলে যাবে, অনেক কাছের মানুষ দূরে সরে যাবে, নিজের জিনিস থেকে সে ডিটাচমেন্ট অবশ্যই পাবে, কিন্তু আলটিমেট সে এই দশাকালে মুক্তির ফিলিংস অবশ্যই পাবে। ঠিক একই রকমভাবে জন্মকুণ্ডলীর পঞ্চমপতি, অর্থাৎ যাকে পূর্ব পুণ্যের অধিপতি বলা হয়, সেই পঞ্চমপতি মহাদশা, যেমন এক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি, তার মহাদশা যদি চলে, কিংবা নবমপতি যেমন এক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ পিতৃ গুরু কৃপা ডিভাইন ব্লেসিংস, তার অধিপতির মহাদশাকালেও তার জীবনে মুক্তির উপলব্ধি চলে আসে। বা কেতুর মহাদশা কারোর যদি চলে, কেতুর মহাদশা যারই চলে তাকে আমরা খরচের খাতায় ধরে নিই। সে নেগেটিভলিও লস করতে পারে, আবার পজিটিভ ওয়েতেও সে লস করতে পারে। হয়তো তার জীবনে অনেক সাডেন প্রবলেম চলে আসতে পারে, অনেক সাডেন ইভেন্টস তার সাথে হবে, কর্ম এবং আর্থিক বিষয়ে হঠাৎ করে তার ডাউনফল আসতে পারে, লাইফে সেপারেশন আসতে পারে, কাছের মানুষ দূরে সরে যেতে পারে। এই সমস্ত সেটব্যাক থেকে বা এই সমস্ত সেটব্যাকের মাধ্যমে বা অন্য কোনো কারণে অথবা কোনো কারণ ছাড়াই সে স্পিরিচুয়াল ওয়েতেও লস্ট হয়ে যেতে পারে। সংসারের মধ্যে রয়েছে কিন্তু সংসারের দিকে ধ্যান নেই, সংসারের জিনিস আর তার ভালো লাগছে না, বাইরের জাঁকজমক চমক ধমক তার পছন্দ হয় না, নিজের মধ্যেই সে শান্তি খোঁজার চেষ্টা করে, এক প্রকার কেয়ারলেস লাইফ সে লিড করতে থাকে। তাই এই চতুর্থ অষ্টম দ্বাদশ ভাব যেমন আমাদের ভোগের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনইভাবে ভোগের নিবৃত্তি বা ভোগ থেকে ডিটাচমেন্টের জন্য এই চতুর্থ অষ্টম দ্বাদশ ভাব ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।